গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার, আর প্রতিদিনের মতন আজকেও আমি দেখো সকাল সকাল উঠে গেলাম, উঠে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে জানো তো বাড়িতে সেই মাছওয়ালারা বিক্রি করতে আসে না, আজকে জ্যান্ত মাছ পেয়েছি। জ্যান্ত রুই মাছ, রুইয়ের চারা নিয়েছি আর একটু তেলাপিয়া নিয়েছি। তো বিছানাটা তুলে নিচ্ছি, নেওয়ার পর তারপরেই মাছওয়ালাটা এসছিল। দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। হ্যাঁ দিদি, করো তো, মাছটা ভালো করে ছাড়িয়ে। দুটো করেই করে দিই তাহলে। চান টান করে চলে এলাম গোপুর সেবা দিতে। সকাল সকাল আমি আজকে গোপুর সেবাটা দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 8টা। এইদিকে মা মাছগুলো ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধুয়ে সব কন্টেনারে ভরে রেখে দিলাম। আজকে একটা দারুণ জিনিস বানাবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। বন্ধুরা, আজকে তো সকাল সকাল মানে চান টান করে গপুকে পুজো টুজো দিয়ে দিলাম। এবার সকাল থেকেই ভাবছি মার আমি, কেন কালকে তিথি পুজো গেছে, কালকে প্রচুর মানে খিচুড়ি ফিচুড়ি খেয়ে, এমনি খিচুড়ি খেলে দেখবে একটু পেটটা ভার লাগে, তো ওই জন্য ভাবলাম সকালের আর ব্রেকফাস্ট কিছু করব না, একটু ওই চা ফা খেয়ে কাটিয়ে দিলাম। তো আজকের আমি যেটা মানে আমি আর মা খাবো, সেটা হচ্ছে খুব ইচ্ছা করছে, গরমটাও তো পড়ছে, পান্তা খাওয়ার। তো ভাত কিছু বাসি তো রয়েছেই, আর যদি একটু ভাত বসিয়ে নিতে নেব, মোটমাট জল ঢেলে নেব ভাতে। আর পান্তার সাথে ভ্যারাইটিস রকম থাকবে আইটেম, আর যেগুলো থাকবে, যে রেসিপিগুলো থাকবে, সেগুলো তো তোমরা সবই বঙ্গরিসা রসোইতে দেখতে পাবে। ওখানে ভ্যারাইটিস রকম ভর্তার আমি রেসিপি দেব, বঙ্গরিসা রসোইতে তোমরা এই রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর চলো আজ এখন আর দেরি না করে ঝটপট, দেখুন আমি ঘেমেও যাচ্ছি, তো দেরি না করে ঝটপট রান্নায় চলে যাই। হ্যাঁ, কেননা আজকে সকালবেলায় অনেকটাই দেরি হয়েছে উঠতে আমাদের। তো সব মিলিয়ে মোটামুটি চলো, এখন বাজে ঘড়িতে 10:30, আর দেরি না করে রান্নাগুলো শুরু করে নিই, নালে দেরি হয়ে যাবে। আর গোপুর ভোগ মা বানিয়ে নেবে, মা চান টান করে গোপুর ভোগটা বানিয়ে নেবে। চলো। এদিকে দেখো একটু মা
তেলগুলোকে একটু ঢেলে নিচ্ছে, সাদা তেল সর্ষের তেল বোতলগুলোতে একটু ঢেলে নিচ্ছে, কেননা আমাদের তো মাসে মোটামুটি 2 থেকে 3 কেজি তেল লাগে। তো সেই তেলগুলো মা বোতলে ঢেলে রেখে দেয় প্যাকেট থেকে, তো সেইগুলো একটু গুছিয়ে রাখছে। রান্না তো প্রচুর করেছি, আর এখন ঘড়িতে বাজে 2টো। আর দেখো আমি সুন্দর করে এই জিনিসটা সাজিয়ে নিচ্ছি। এই যে ধরো পান্তা ভাতের যেই রেসিপিটা, মানে ধরতে গেলে আমরা বাঙালিরা পান্তা ভাত বলতে মানে অতটাও ওটাকে গুরুত্ব দিই না, কিন্তু উড়িষ্যা দেশে, যে উড়িষ্যাতে এই পান্তা ভাতের কিন্তু একটা যথেষ্ট একটা বড় জায়গা রয়েছে। কেননা তোমরা সবাই জানো উড়িষ্যা হলো গরমের দেশ। তো ওখানে এতটাই গরম পড়ে যে লোকে ওখানে পান্তা খেতে বেশি ভালোবাসে, যার জন্য পান্তা বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যায় এবং সেগুলো অনেক দাম দিয়েও লোকে কিনে খায়। আর এই পান্তা আমাদের এখানকার মতন পাতি পান্তা নয়, পান্তার সাথে থাকে অনেক রকম ভ্যারাইটিস রান্না। আর সাথে পান্তাটা কিন্তু শুধু জল ঢেলে খাওয়া হয় না। এই যে দেখলে আমি ভাতের মধ্যে একটা দই দিলাম, দইয়ের মানে ঘোল টাইপের দিলাম, সেটাও কিন্তু একটা সাম্বারের মতন বানিয়ে নিতে হয়েছে। মানে দইটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে মানে একটা ফোড়ন দিয়ে সুন্দর করে ওটাকে মশলাদার বানাতে হয়েছে। সেই দই ভাতের মধ্যে দিতে হয়েছে। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখন দেখো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি একটু লাল শাক ভাজা। দারুণ করে বানিয়েছি এই লাল শাক ভাজা। সাথে নিয়েছি বড়ি আর আলু দিয়ে চোখা, বড়ি আলু চোখা। এগুলো কিন্তু সব উড়িষ্যার বেস্ট রেসিপি, যেগুলো তোমরা সব বঙ্গ উড়িষ্যার রসইতে দেখতে পাবে। এই ভর্তাগুলোর প্রত্যেকটা ভর্তা তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা রান্না তোমরা দেখতে পাবে। সাথে রয়েছে দেখো বেগুন পোড়া, চিংড়ি মাছ দিয়ে বেগুন পোড়াটা করা হয়েছে। তারপরের পাশে দেখো যেটা রেখেছি সেটা হচ্ছে কুমড়োর বক্কা, যেটা বলে কুমড়োর বুক, সেই অংশটা দিয়ে শুটকি। আর সাথে রয়েছে আলু চোখা। আর একটাও বানিয়েছি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। আর সাথে রয়েছে গরম গরম মাছ ভাজা। ছোট ছোট চারা মাছ নিয়েছিলাম, আজকে তো মাছ নিলাম, তো 3 পিস চারা মাছ নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে একটা চার্লি খেয়েছে আর 2 পিস আমি আর মা। এই হলো আমার প্লেটিং। দেখো সুন্দর করে সার্ভ করে নিলাম জিনিসটা। আর সাথে রইল আমার পান্তা ভাত। এই দিয়ে দারুণ জমে যাবে বন্ধুরা। তোমরা এই গরম তো আসছে, গরম পড়া স্টার্ট হলো, এই টাইমে তোমরা প্লিজ খেয়ে নাও, একবার খেয়ে দেখো। আর এইভাবে যদি পান্তা একবার খাও, তোমাদের মনে হবে ছুটির দিন পড়লেই অতিরিক্ত গরমে মনে হবে যে ওইভাবেই একবার খাই। এই যে ভাতের যে জলটার সাথে যে দইয়ের যে মিশ্রণটা, ও সেই হয়েছিল খেতে। আর এই প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমরা বঙ্গ উড়িষ্যা রসইতে দেখতে পাবে। আমি আস্তে আস্তে এডিট করে সব কটাই ছাড়বো, হয়তো একসাথে সব দিতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা রেসিপি আলাদা আলাদা করে ছাড়বো। বন্ধুরা দেখো আজকের এই পান্তা ভাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। শুনতে কথাটা খুবই ইজি, যে ওই তো পান্তা, কিন্তু এর পিছনে যে কত কসরত করতে হলো এই পান্তা খাওয়ার পিছনে। তোমাদের তো সব আইটেমগুলো দেখালাম। দেখো ভাতটা সুন্দর করে মেখে নিচ্ছি, দইয়ের ইয়েটা তো আমি দিয়েই দিলাম। গরম পড়ছে আর এর মধ্যে এই খাবার, ও দারুণ। আর এই যে প্রত্যেকটা রেসিপি, প্রত্যেকটা রান্না তোমাদের দেখালাম, প্রত্যেকটা কিন্তু আমার বঙ্গ উড়িষ্যা রসইতে পেয়ে যাবে। আমি আস্তে আস্তে আপলোড করব, কেননা সব একসাথে তো এডিট করে ছাড়া সম্ভব নয়। তবে প্রতিটা রান্নাই তোমরা বঙ্গ উড়িষ্যা রসই যদি ফলো করো, প্রতিটা রান্নাই দেখতে পাবে। বিশেষ করে লাউ পাতা দিয়ে যে চিংড়ির ভাপা, এটা কিন্তু অবশ্যই দেখবে, কেননা এটা এক অদ্ভুত সুন্দর রেসিপি হয়েছে। তোমাদের আমি খেতে গিয়ে দেখিয়েও দেব।
এই দেখো পাতাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, ভেতরের মশলাটা একদম দারুণ ভাবে হয়ে গেছে। তোমরা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ, দেখো একদম দারুণ ভাবে হয়ে গেছে। নুনটা দাও তো, বিট লবণটা। আচ্ছা এটাই দাও। দইটা দিয়ে মেখে নাও, ওই যে ওই জিনিসটা দিয়ে। হ্যাঁ এটা পুরোটা নিয়ে নাও, এটা তো সাম্বারের মতো হেভি লাগছে। না নেই বড়ি আলু চূড়াটা খেয়ে দেখো না, বড়ি আলু চূড়াটা দারুণ হয়েছে। আর আগে থেকে করে রাখতে হবে, তবে গিয়ে খাওয়ানো যাবে। গরম করে করে মাইতে হবে না। আর বেগুনটা এই বলে আলু মাখাটা, এটা সদ্য করবো, মানে অত রাখতে হবে না। খাওয়া দাওয়া শেষ করে দেখো বেরিয়ে পড়লাম, একটা জায়গায় যাব আজকে। অনেক দিন ধরেই আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে কোনো দিনই যাওয়া হয়নি। তো আজকে সেই সুযোগটা ছিল, সেই জন্য আমার সেই কাল যে তিথি পুজোয় গেছিলাম, সেই আশ্রমের দিদি, সেই দিদিও যাবে ওইখানে। তো আমাকে বলেছিল যে আমি যাব, তুই যদি যাস তো বলিস। তো সেই থ্রুতেই আমি বললাম হ্যাঁ তাহলে যাই, একটু ঘুরেই আসি। তাই বেরিয়ে পড়লাম দুপুরবেলায়, এখন ঘড়িতে বাজে 3:30, আর আমি বেরিয়ে পড়েছি সেই জায়গায় যাব বলে। কোথায় যাচ্ছি, কি কেন যাচ্ছি, সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত যাচ্ছি, আর কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি। চলে এলাম মেট্রো স্টেশনের কাছে, আমাদের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখন মেট্রো স্টেশনের চারধারগুলো দেখতেও খুব ভালো লাগে জানো তো, কেননা এত সুন্দর চারদিকটা সাজিয়ে তুলেছে। মেট্রো স্টেশনের মধ্যেই কত সুন্দর সুন্দর মানে ডিজাইন, এত সুন্দর। দেখো এখানে যেমন আমাদের দক্ষিণেশ্বরে ট্রাইবাল আর্টটাকে একটা মানে দুর্দান্ত একটা ইয়ে করে দিয়েছে, মানে এত সুন্দর লাগে দেখতে। আর আমি লিফটে উঠে গেলাম আপাতত, আর দেখো তোমাদেরকে আশপাশটা একটু দেখাচ্ছি, এত সুন্দর ট্রাইবাল আর্টের ডিজাইন। হ্যাঁ মানে মেট্রো স্টেশনগুলোকে এত সুন্দর করে তুলেছে যে মানুষের একটা সময় কাটানোর জায়গায় পরিণত হয়েছে। তো যাই হোক, আজকে একটু গরমও আছে জানো তো, কেননা এই 2-3 দিন থেকেই গরম ভাবটা একটু বেশিই পড়ে গেছে। মানে
খুবই গরম লাগছে। তো যাই হোক, বেরিয়ে তো পড়েছি, 3:30টায় বেরিয়েছি, ওই জন্য বেশি রোদে রোদে বেরোইনি। তাই দেখো আপাতত উঠছি, আর ট্রেনটা প্রায় চলেই এসছে, ওই জন্য তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়লাম। দেখো ট্রেন চলে এসছে, আর ট্রেনটা এলে উঠে বসবো আর নামবো হচ্ছে শ্যামবাজার। নেমে পড়লাম শ্যামবাজারে, আর শ্যামবাজারের এসকেলেটার দিয়ে উঠে একটু বাঁ দিক দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। হেঁটে আমি বেরোবো শ্যামবাজারের 3 নম্বর গেট দিয়ে। 3 নম্বর গেটটা কোথায় জানো? সেই মনীন্দ্র কলেজটা আছে ঠিক ওর সামনে দিয়ে। আর আজকে আমি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করলাম, প্রায় মানে অনেক অনেক যুগ পর। সেই ছোট্টবেলায় মনে হয় ক্লাস 2-3তে পড়তাম, এই টানা রিকশায় উঠেছিলাম। ভীষণ ভয় লাগছিল বন্ধুরা, মানে এত যুগ পর আমি উঠেছি টানা রিকশায়। আর মানে যখন উঠলাম, মানে যখন উনি ঠেলে ওঠালেন, মানে তখন রীতিমতন আমার ভয় লাগছে, কেননা একদম ব্যালেন্সটা ঠিকঠাক যেন নেওয়াই যাচ্ছে না এরকম। কিন্তু একটা অদ্ভুত দারুণ একটা মানে হ্যাপিনেস কাজ করছিল, যে এত যুগ পরও ভাবো কলকাতার এই ঐতিহ্য, এই জিনিসটা এখনও অবধি কলকাতা বহন করে নিয়ে চলেছে এই টানা রিকশা, যেটায় হয়তো মানে মানুষটার কত কষ্টই না হচ্ছে টানতে। কিন্তু উনি তো চাইলেই অন্য রিকশা নিতে পারতেন, কিন্তু কলকাতার এই ঐতিহ্যটা এখনও বজায় যে রয়েছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর তাই দেরি না করে উঠে পড়েছিলাম এই টানা রিকশায়। আর এখন আমি যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে বলরাম মন্দির। বাগবাজারের বিখ্যাত এক মন্দিরের নাম হচ্ছে বলরাম মন্দির। আর অনেকেই জানো, অনেকে গেছো, এবং হয়তো অনেকের বাড়িও ওখানে। কিন্তু আমার এই বলরাম মন্দিরে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আমি যদিও বাগবাজার ওমেন্স কলেজ থেকেই গ্র্যাজুয়েশন পাশ করেছি, কিন্তু কোনো দিনই এই মন্দিরে যাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, মায়ের মন্দিরে তো গেছিলাম। আর এই দেখো আমি পৌঁছে গেলাম বলরাম মন্দিরে। হ্যাঁ, মায়ের মন্দিরে অনেকবারই গেছি, আর আজকেও যাওয়ার ইচ্ছা আছে, যদি সুযোগ সুবিধা থাকে তাহলে নিশ্চয়ই তোমাদেরকেও ঘোরাবো। আর এই বলরাম মন্দিরে আমার যাওয়া হয়নি, আর তাই আজকে এই বলরাম মন্দিরে চলে এলাম। দিদি আসার পর, আর দিদির সাথে আমার পুচকো 3টে মেয়েও এসছিল, তারা দীক্ষা নিতে এসছিল। তো ইচ্ছা তো আমারও আছে নেওয়ার, যদি ঈশ্বর চান তো আমরাও শীঘ্রই দীক্ষা নেব। তো এই দিদির সাথেই চলে এলাম। দেখো ভেতরটা এত সুন্দর, ভেতরটা সাজানো। আর এই দেখো, এইটা হচ্ছে জুতো রাখার জায়গা, মানে এইখানে এসে একটা র্যাক বানানো রয়েছে, ওখানে জুতো রাখতে হয়। মানে এই জায়গাটাই এত সুন্দর, গাছগাছালিতে ভর্তি, মাটির জিনিসে ডিজাইন করে ফুল লাগানো, আর এত সুন্দর করে সাজিয়ে তোলা জায়গাটার। ওই দেখো মহারাজ বসে আছেন, আর আমার দিদি ঢুকবেন ওনার সাথে কথা বলতে। তো এই জায়গাটা এত সুন্দর, মানে আমার পুরো মনটা স্নিগ্ধ করে দিয়েছিল জায়গাটায়। এত সুন্দর আশপাশটা দেখো, সেই আগেকার দিনের রাজরাজাদের বাড়ির মতন, এত সুন্দর সেই মানে পৌরাণিক জিনিস, আর এত যত্ন করে জায়গাটাকে ধরে রেখেছে। তো মানে অসাধারণ জায়গা।
একটু ওপরে মন্দির দর্শন করতে যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে। আর এইখানে দেখো বাদিকে প্রসাদ রাখা রয়েছে, মানে যারা ভক্তরা যারাই আসবে প্রসাদ নিতে পারো, আগে মন্দিরটা দর্শন করে প্রসাদ নিতে পারো। তো আমরা ওপরে উঠছি আস্তে আস্তে মন্দির দর্শন করব বলে। ওপর থেকে মন্দির দর্শন করে এসে দেখো আমরা সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি। এদিকে দেখো দিদি চলে এসছে একটু মহারাজের সাথে কথা বলতে, বাচ্চারা তো দীক্ষা নেবে সেই বিষয়ে একটু কথা বলতে চলে এসছে, ওদের ফর্ম ফিল আপ হবে। আর আমিও সেই ফাঁকে একটু জেনে নিলাম ঢুকে যে দীক্ষা নিতে গেলে কি কি নিয়ম কানুন কি করতে হবে না হবে। স্বামী স্ত্রী তো দীক্ষা নিতে হয় একসাথে, আর অনেক কিছু ডিসিপ্লিন আছে যেগুলো মেনটেন করতে হয়। তো বেসিক্যালি দীক্ষা জিনিসটা হচ্ছে সংসারের সুখ শান্তি একটা ডিসিপ্লিনে আনা, শৃঙ্খলাবদ্ধ হওয়া, যাতে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন থাকে, সেখানে কোনো ইনডিসিপ্লিন কাজ না হয়, সব কিছু যেন নিয়ম করে সুন্দর করে সুশৃঙ্খলভাবে থাকে, সেই জন্যই দীক্ষাটা নেওয়া। জীবনে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সব কিছু থাকে, সেটা যাতে স্থির হয়, সেই লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে, তার জন্য বাচ্চারাও দীক্ষা নেয়, যাতে তারা একদম নিজের গোলটাকে অ্যাচিভ করতে পারে। যাই হোক, অনেক কিছুই জানতে পারলাম মহারাজের সাথে কথা বলে, অনেক কিছু শিখতে পারলাম, অনেক বই পড়তে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। আর এই দেখো এই হলো লিস্ট, এই মানে দীক্ষা নিতে গেলে এই বইগুলোকে আগে পড়তে হবে। তো যাই হোক, মন্দির তো ঘুরলাম, বেশ ভালো সময় কাটলো। এবার আমরা বেরিয়ে পড়লাম, তোমাদের বলছিলাম না মায়ের মন্দিরটাও দর্শন করাবো, আর সেই উদ্দেশ্যেই দিদিকে বললাম যে চলো এখান থেকে তো একটুখানি হাঁটলেই, হাঁটা পথেই মায়ের মন্দির যাওয়া যাবে, তাহলে চলো একটু হাঁটতে হাঁটতে চলেই যাই। এখানে একটি মায়ের মন্দিরও দেখতে পেলাম, কালী মায়ের মন্দির, তাই একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। আর যেতে যেতে চটপটে ফুচকা দেখলাম, বাগবাজারের তো ফুচকা এমনিই বিখ্যাত আর খুব ভালো লাগে খেতেও, তাই ভাবলাম আমি একটু বাচ্চাদেরকে ফুচকা খাইয়ে দিই, বাচ্চাগুলো এসছে, আমি দিদি হয়ে কিছু ওদের খাওয়াবো না, সেই জন্য সবাই মিলে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। এই দেখো এইরম আলু মাখাটা দেখে কার কার জিভে জল আসছে বলো তো? বাবারে, আমার তো এডিট করতে গিয়ে আমারই জিভে জল এসে যাচ্ছে। যাই হোক, দেখো এবার ফুচকা দেওয়ার পালা, সবাইকে এক এক করে ফুচকা দিয়ে দিচ্ছে।
আর এই এসে গেল আমার পাতেও ফুচকা। তাহলে চলো ফুচকা খেয়ে নিই। আর এই দেখো এখানে গরম গরম ভুট্টা ভেজে একবারে প্যাকিং করে দিচ্ছে। তাই দিদি বলল চল তাহলে একটু ভুট্টা কেনা যাক। ভুট্টা কিনলাম আর সাথে একটু খোলাওয়ালা বাদামও নিলাম। ওইগুলোও একদম গরম ভেজে তুলেছে, একদম গরম রয়েছে। বেশ কিছুটা নিয়ে নিলাম। আর এই দেখো চলে এলাম মাতৃ দর্শনের সময়। এখানে সূচি দেওয়া রয়েছে শ্রী শ্রী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরে মানে এখানেই মা থাকতেন, আমাদের সারদা মা এখানেই থাকতেন, বেশিরভাগ সময়টাই উনি এখানে কাটিয়েছিলেন। আর এই মায়ের মন্দিরে এখন আমরা যে ঢুকছি এই টাইমে আরতি চলছে মায়ের মন্দিরের। আর এই আরতি জন্য মানে হচ্ছিল বলে আমরা মন্দিরের মায়ের ঘরের ভেতর আর ঢুকতে পারিনি, তাই ঘরের ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দর্শন করেছি। আর মানে ওখানে অনেক বড় দালান করা, সবাই বসে মায়ের আরতি দেখছে। টিভি, বড় বড় এলইডি টিভি লাগিয়ে রেখেছে মায়ের আরতি দেখার জন্য। নিচে ভক্তেরা দাঁড়িয়ে রয়েছে। আমরাও ওখান থেকে জুতো খুলে আমরাও ওপরে উঠলাম একদম মায়ের ঘরের দিকে, গিয়ে অনেকক্ষণ মায়ের আরতি দর্শন দেখলাম। ওই দেখো ওই যে ঘরটা, হ্যাঁ যেখানটায় আলোটা রয়েছে ওই ঘরেই আরতি হচ্ছে। আর ওখানেই সারদা মা থাকতেন আর সব সময় থাকতেন এই ঘরেই। তো ওই ঘরেই মায়ের আরতি হয়। এবং দেখো কত কত ভক্তরা বসে এই আরতি দেখে আর বেশ মনটা শুদ্ধ হয়ে যায়। ওই দেখো আরতি চলছে, ঘরের ভেতরে রয়েছেন। দেখো আমি একটা ঘরের ভেতরে ঢুকলাম, আমার বাচ্চাগুলো নিচে বসে রয়েছে। আর দেখো এলইডি টিভিতে দেখাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে আরতি হচ্ছে। আর এই আরতি আমরা মানে যারা ওখানে সামনাসামনি বসতে পারেনি তারা ঘরে বসেও এই এলইডি টিভির মাধ্যমেও মায়ের আরতি দেখতে পারবে। মায়ের মন্দির তো দর্শন করা হয়ে গেল। আর এই দেখো বেরিয়ে পড়লাম আমরা ফাইনালি মায়ের মন্দিরের সামনে। কত সুন্দর একটা গেট বানানো, বেশ মানে চারপাশটাও খুব সুন্দর করে সাজানো। যাই হোক বেরিয়ে তো পড়লাম। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যে যার মতন, ওদের সাথেই বাসে উঠে যাচ্ছি। আর আমি এদিক দিয়ে চলে যাব মেট্রো করে বাড়ি। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এই বঙ্গরিসাশ্রী কিন্তু অচল। কাজেই তোমাদের সাপোর্ট আমাদের বিশেষ করে দরকার। আজকের জন্য টাটা।